ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা এবং সেই সম্পর্কিত ব্যাপার নিয়ে। তো ওএমআর মামলা লাস্ট যে হিয়ারিং হয়েছিল এবং সেই হিয়ারিংয়ে যে অর্ডার কপি বেরিয়ে এসেছিল, সেই অর্ডার কপির পূর্ণাঙ্গ সহজ সরল ভাষায় বিশ্লেষণ আমরা আমাদের চ্যানেলে সেটা শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। তো এক্ষেত্রে যে মূল ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এলিজিবল ভার্সেস ইনএলিজিবল ক্যান্ডিডেটস। সেক্ষেত্রে অর্ডার কপিতে একটি জায়গা আমরা আজকে বিশ্লেষণ করব, যেটা হচ্ছে একটা ফেক ওয়েবসাইটের এখানে উল্লেখ করা হয়েছে এবং তার সাথে একটা ইমেলের মাধ্যমে যে টাকার ব্যাপার নিয়ে একটা ব্যাপার সেটা উঠে এসেছে। তো তাহলে যোগ্য অযোগ্য আলাদা করা কি সম্ভব? টেট 2014 ভবিষ্যৎ কি? দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে যে পরবর্তী আপডেটগুলো আসবে সেগুলো আপনারা মিস করবেন না। পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। আমরা সবার প্রথম চলে যাই অর্ডার কপিতে এবং তারপর পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। অর্ডার কপির আমরা একটি নির্দিষ্ট জায়গাতে চলে এসেছি, যেটা হচ্ছে দ্য এলিজিবল ভার্সেস ইনএলিজিবল ক্যান্ডিডেটস। তো এক্ষেত্রে আমরা একটু দেখে নিই। কুড ইট নট বি presumed that the persons whose names featured in the fake website www.wbtetresults.com and those who paid money under the email do not reply at the rate PRIM-TET are the unqualified candidate। তার মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে যাদের নাম এই ওয়েবসাইটে ছিল বা ফিচার ছিল এই নাম, মানে তারা অবশ্যই আনকোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং তার সাথে যারা টাকা পে করেছিল এই ইমেলের মাধ্যমে কথোপকথন হচ্ছিল। তো আমরা একটু দেখে নিই। অনেকেই মেসেজ করছেন, কমেন্ট করছেন ভিডিওতে যে ডু নট রিপ্লাই অ্যাট দ্য রেট প্রিন্টেড, এই ধরনের মেল থেকে কিন্তু এই ধরনের মেলের একটা ব্যাপার ছিল যখন ইন্টারভিউর জন্য ইনভিটেশন বা যে ব্যাপারটা এসেছিল। তো আমরা একটু দেখে নিই, মানে পুরো ব্যাপারটা আপনাদের সামনে রাখছি। অরিজিনাল যে ইমেলটা এসেছিল বোর্ডের পক্ষ থেকে, ইন্টারভিউর ইন্টিমেশন লেটার বলতে পারেন বা যাই হোক, তো সেটা আমরা একটু দেখে নিই। যেটা আপনারা জানেন যে 2021 সালে হয়েছিল ব্যাপারটা, তো সেটা আমরা একটু দেখে নিই, তারপর বাকি ব্যাপারটা নিয়ে আমরা বলছি। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ইমেল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালে। তো অরিজিনাল কীভাবে এসেছিল, এটা কোথা থেকে এসেছিল? ডু নট রিপ্লাই অ্যাট দ্য রেট PRIM-TET.IN। একটু ভালো করে দেখবেন, .in লাস্টে আছে। এখন সম্ভবত এটা হয়তো অর্ডার কপিতে কিংবা ওইভাবে কোনো মিস্টেক হতে পারে, কিংবা এটা নয়, এমনটা নয় এখান থেকে ইমেলটা এসেছিলো, কিন্তু আপনি যদি কোনো কারণে রিপ্লাই করেন তাহলে কিন্তু রিপ্লাইটা যাবে কোথায়? দেখতে পাচ্ছেন টেট 2014 interview@gmail.com। এটা টেম্পোরারি বেসিসে সম্ভবত এটা তখন অ্যাক্টিভ ছিল, হয়তো এখন এই ইমেলটার অস্তিত্ব নাও থাকতে পারে। কিন্তু কোথার থেকে আসছে? ডু নট রিপ্লাই @PRIM-TET.IN। এক্ষেত্রে কিন্তু .in লাস্টে আছে, কিন্তু আমরা যদি অর্ডার কপি সেই অংশে যাই যেখানে উল্লেখ করা আছে যে ফেক ওয়েব অ্যাড্রেস এবং তার সাথে ইমেল আইডি, সেক্ষেত্রে কিন্তু .inটা লাস্টে নেই। কিন্তু অনেকেই বলছেন যে ক্যাপিটাল লেটার স্মল লেটার, ওটা কোনো যায় আসে না, ইমেলের ক্ষেত্রে ক্যাপিটাল স্মল একই ব্যাপার। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ইমেলটা এসেছিল এবং তারপর আমরা একটু দেখে নিই ইমেলে ছিল কি। ডিটেলস অফ ইউর ভেনিউ for scrutiny or verification and interview or aptitude test to be conducted by the West Bengal Board of Primary Education WBP are as mentioned below। সিকিউরিটি রিজনের কারণে আমরা একটু ব্লার করে দিয়েছি, জায়গাটা একটু হাইড করে দিয়েছি যেগুলো কনফিডেন্সিয়াল ডিটেলস। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার, নেম, ফাদার্স অর হাজব্যান্ড নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট কোড অ্যান্ড নেম, মিডিয়াম ও স্কুল, ভেনিউ নেম অ্যান্ড অ্যাড্রেস, রিপোর্টিং ডেট, রিপোর্টিং টাইম এবং টেবিল নম্বর সমস্ত কিছু দেওয়া আছে। অর্থাৎ এই ইমেল যেখান থেকে এসেছি এবং সেক্ষেত্রে যে এনক্রিপশন ইউজ করা হয়েছে TLS, তো TLS এনক্রিপশন ইউজ করে, এটা স্ট্যান্ডার্ড যে এনক্রিপশন হয়। খুব বেশি টেকনিক্যাল ব্যাপার আমরা যাব না। ইমেলের ক্ষেত্রে অনেকটা এনক্রিপশন থাকে, বিভিন্ন লেভেলের এনক্রিপশন থাকে, হাই, মিডিয়াম, লো এইভাবে থাকে, আরও থাকে বিভিন্ন ধরনের ব্যাপার। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি থেকে এসেছিলো সেটা হচ্ছে ডু নট রিপ্লাই @PRIM-TET.IN। তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এই ইমেলের মাধ্যমে যারা টাকা সম্পর্কিত লেনদেনের কথা বলেছিল বা লেনদেনের কোনো কথা হয়েছিল, ইমেলের মাধ্যমে টাকা পাঠানো যায় না, ইমেলটা একটা মাধ্যম হিসেবে ইউজ করা হয়েছিল এবং সেই ইমেলের মাধ্যমে কথোপকথন হয়েছিল হয়তো কোনো এজেন্ট বা দালালের সাথে।
কিংবা কোনোভাবে এটা অসৎ ব্যক্তির সাথে যারা কন্ট্যাক্ট করেছিল এবং তাদের এইভাবে চাকরি হয়েছিল। তো সৎভাবে যারা পেয়েছেন, স্বচ্ছভাবে যারা পেয়েছেন, তাদের ভয়ের কোনো কারণ নেই। এখন যোগ্য কীভাবে আলাদা সম্ভব, আমরা একটু অর্ডার কপিতে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে www.wbtetresults.com, এক্ষেত্রে এই ওয়েবসাইটে যাদের নাম এসেছিলো এবং এই ওয়েবসাইটে যাদের নাম ফিচার হয়েছিল, এবং সেই ওয়েবসাইটে এগুলো যদি আবার আলাদাভাবে কোনোভাবে ডিটেক্ট করা যায়, যেহেতু বোর্ডের অফিসিয়ালভাবে এটা হয়তো সম্ভব হয়নি তখন, তো সমস্ত ডেটা হয়তো এনআইসি বা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার যেটা আছে, সেই এনআইসি যে ক্লাউড স্টোরেজ বা সার্ভার বলতে পারেন, সেখানে স্টোর থাকার কথা। তো একটা ব্যাপার হয়তো করা যেতে পারে বোর্ডের পক্ষ থেকে, এনআইসি সার্ভারের সাথে যে ফেজ যে হয়েছিল আগে বা সিঙ্ক্রোনাইজ হয়েছিল, সেই সব ডেটাগুলোকে রিট্রিভ করা হয়তো যেতে পারে। যদিও হার্ড ডিস্ক অনেক সময় হার্ড ডিস্ক ডিস্ট্রয় করে দিলেও ক্লাউড স্টোরেজে অনেক সময় ডাটা ফেজ থাকে, এবং যেহেতু সমস্ত জানেন ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন স্টেটে যেসব ব্যাপারগুলো হয়, এক্সামিনেশন হয়, তার যে রেজাল্ট, সেগুলো এনআইসি যে সার্ভার বা ক্লাউড স্টোরেজ সেখানে কিন্তু তার সাথে কিন্তু লিঙ্ক থাকে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা ছোটো ব্যাপার না, এবং সেটা কিন্তু একদম পুরো একদম আপার লেভেল থেকে ব্যাপারটা কিন্তু হয়। তো সমস্ত স্টেটের ক্ষেত্রে কিন্তু এনআইসির সার্ভারের সাথে সমস্ত লিঙ্ক থাকার কথা। তো এখন ব্যাপার হচ্ছে টেট রেজাল্ট যখন বেরিয়েছিল, যারা সৎভাবে পেয়েছিল, অসৎভাবে তারা যোগাযোগ করে পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এখন সৎ অসৎ দুটোকে আলাদা করা হয়তো সম্ভব হবে, পড়েই পারে সেটা, এবং তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য কিন্তু এই সম্পর্কে কিন্তু অনেক তথ্য হয়তো দিতে পারেন। কারণ সিবিআই রিপোর্ট আমরা দেখেছি, অনেক ক্ষেত্রে সিবিআই যখন তাকে প্রশ্ন করছিলেন, বিভিন্ন ধরনের উত্তর পাওয়া গেছিলো, তার মধ্যে বিভিন্ন রিক্রুটমেন্ট রুলের তিনি মানে কথা এনেছিলেন, এবং সেক্ষেত্রে মেনশন করেছিলেন বিভিন্ন রিক্রুটমেন্ট রুল এত নম্বর ধারা অনুসারে এই আছে, এই সমস্ত ব্যাপার নিয়ে। সেই সম্পর্কিত আগের ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা বলেছি। তো হয়তো পর্ষদের উপর চাপ সৃষ্টি করা যেতে পারে এটা নিয়ে, এবং তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর অনেক তথ্য হয়তো তার কাছে থাকতে পারে। তো অবশ্যই কোয়ালিফাইড এবং আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটকে আলাদা করা সম্ভব বলে আমরা মনে করি। এখন দেখার বিষয় যে কীভাবে সেটা হয়। তো তার সাথে যে ওএমআর শিট সংক্রান্ত যে ব্যাপার, ডিজিটাইজ কপি, এবং তার সাথে যে স্ক্যানার ইউজ করা হয়েছিল, সেকনিক স্ক্যানার, এবং তার সাথে যে সেকনিক স্ক্যানারের মধ্যে যে ডেটাগুলো স্টোর হয়, ইমেজ ক্যাপচার হয়, সেগুলোকে নষ্ট করা হয়েছিল, এবং এমএস বসু এবং কোম্পানিকে কে নষ্ট করতে বলেছিল বা কে অথরাইজ করতে বলেছিল, সেই ব্যাপারটা এখন উঠে আসছে। অর্থাৎ ঘুরে ফিরে সেই ওএমআরের অরিজিনাল কপি রাখা হয়নি কেন, ডিজিটাইজ কপি রাখা হয়েছে কেন, কিন্তু ডিজিটাইজ কপির উপর ভিত্তি করে কিন্তু সমস্ত নিয়োগ হয়েছে। আপনারা জানেন যে এটাকে মান্যতা দিয়েছিল কোর্ট আগেই, এবং সেই তখন কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম কোনো প্রশ্ন ওঠেনি টেট 2014 নিয়ে। আজকে হঠাৎ করে টেট 2014 নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু তখন সেই মুহূর্তে হয়নি যখন প্রশ্নমূল মামলার থেকে চাকরি হয়, এবং প্রশ্নমূল মামলা থেকে 6 নম্বর পেয়ে অনেকে পাস করেন টেট, এবং তার সাথে এগুলো না। কিন্তু একটা ব্যাপার আছে যে এতদিন পর কেন হচ্ছে, সম্ভবত কোনো একটা রুল বা রায় ছিল কিছু একটা সুপ্রিম কোর্টের কিংবা হাইকোর্টের, যে এতদিন পর কেন কেস করা হয়েছে, ডিসমিস করা হয়েছিল সম্ভবত। কেসটা আমার মনে পড়ছে না, আপনারা যদি জানেন যদি কমেন্টে অবশ্যই লিখুন। ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে একটা কেস হয়েছিল সম্ভবত প্রাইমারি নিয়ে কিংবা কিছু একটা ব্যাপার নিয়ে, যে এতদিন পর আর শুনবো না, যেহেতু এত বছর পেরিয়ে গেছে, আগে কেন আসেননি, এরকম ব্যাপারটা ছিল ব্যাপার। তো এটা হচ্ছে ব্যাপার, এবং তার সাথে পুরো কেসটা জুন মাসে কিন্তু শেষের দিকে উঠতে চলেছে, সম্ভবত 25শে জুন লিস্টেড আছে, চেঞ্জ হতে পারে। এখন তার মধ্যে গ্রীষ্মাবকাশ পড়তে পারে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে যদি হয় স্পেশাল বেঞ্চ, যদি কোনো রায় হয় বা আর্জেন্ট বেসিসে কোনো ম্যাটার হয়, সেগুলো হয়তো শোনা হয় গ্রীষ্মকালীন যে বেঞ্চগুলো বসে, এবং সেক্ষেত্রে যে হলিডে সামার ভ্যাকেশন পড়ে তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও, তো সেক্ষেত্রে তার মধ্যে যদি হয় তাহলে হয়তো হবে না, তারপরে আবার হবে। এখন দেখার বিষয়, এফিডেভিট এক্সচেঞ্জ হবে, এবং বোর্ডকে 30-40টার মতো প্রশ্ন করা হয়েছে, সেগুলো বোর্ড উত্তর দেবে। যেটা এখন দেখতে পাচ্ছেন এগুলো সবাই কিন্তু প্রশ্ন আদালতের পক্ষ থেকে পুরো করা হয়েছে, বোর্ড প্রিপেয়ার হচ্ছে হয়তো এগুলো নিয়ে, এবং তার সাথে ইন সার্ভিস টিচারও কিন্তু পর্ষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন হয়তো। তো ঘুরে ফিরে এটাই ব্যাপার, এবং তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমরা শেয়ার করব, এবং বিভিন্ন ধরনের যে এক্সপ্লেনেশন বা অ্যানালিসিস, সেগুলো এই চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করি। সঙ্গে থাকবেন, ভিডিওটি লাইক করতে পারেন, এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। এবং আপনারা যে ভয় পাচ্ছেন, ভয় পাবেন না, স্বচ্ছভাবে যারা পেয়েছেন, এটা হচ্ছে ব্যাপার। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।